বিশ্বকাপ ফুটবলের একটা বিরাট বিষয় হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো কেন নকআউট পর্বে গোল পান না। ক্রিস্টিয়ানো রোনালদো পাঁচটা বিশ্বকাপ খেলে ফেলছেন, তাতে ম্যাচও একেবারে কম খেলেন নাই। শুধু এটুকু বলে 25টা অন টার্গেট শট করছেন, কিন্তু কখনো গোল পান নাই। এখনো পর্যন্ত নকআউট পর্বে ক্রিস্টিয়ানো রোনালদো কোনোদিন গোল পান নাই। এইটা কেন? শুধু কি ভাগ্য? অবশ্যই ভাগ্য একটা ব্যাপার, অবশ্যই ভাগ্য একটা ব্যাপার। আমরা 2010 বিশ্বকাপে দেখছি লিওনেল মেসি একের পর এক অন টার্গেট শট করেও গোল পান নাই। কখনো পোস্টে লাগতেছে, কখনো বারে লাগতেছে, কখনো ভিনসেন্ট নেইমা অলৌকিকভাবে সব সেভ করতেছে। হতে পারে ভাগ্য একবার দুবার একটা দুটো আসর এই রোল প্লে করতে পারে, কিন্তু 5টা বিশ্বকাপ ধরে ভাগ্য এই রোল প্লে করবে না। এখানে কিছু ফুটবলীয় ব্যাপার আছে, সেই ফুটবলীয় ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা করব। নিশ্চয়ই এটার বড় একটা অংশ জুড়ে থাকবে পর্তুগালের দলীয় খেলার যে স্টাইল এবং পর্তুগালে তার সহ খেলোয়াড়দের ভূমিকা। কিন্তু সেই জিনিসটা কিভাবে রোল প্লে করে, সেই জিনিসটা কিভাবে মেসি আর রোনালদোকে আলাদা করে দেয়, এই জিনিসটা একটু আলোচনা করব। যে আসলে রোনালদোর গোল করার যে স্টাইল, এই স্টাইলটাই আসলে তাকে নকআউটে গোল পেতে দেয় না। এই স্টাইলটাই অন্যতম কারণ, তার গোল করার যে স্টাইল, সেই জিনিসটা নিয়ে আজকে একটু আলোচনা করব। শুরুতেই বলি ভাগ্য, ঘটনাচক্র, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোকে আজকের এই আলোচনায় আমরা গুরুত্ব দেব না, যদিও এগুলো খুব গুরুত্বপূর্ণ। কারণ যদি ভাগ্য, ঘটনাচক্র সবকিছু পক্ষে থাকে, তাহলে সব গাণিতিক হিসাব এবং ফুটবলীয় কারণের বাইরেও এরকম একজন প্রলিফিক স্কোরার তার একটা দুটো গোল হয়ে যাওয়ার কথা। এটা হবেই, কিন্তু আসলে ওই যে লাক সবসময় পক্ষে থাকে না, ওগুলোরে আমরা আজকে বাদ রাখবো। আমরা আজকে দেখব যে আসলে ঠিক কোন গাণিতিক এবং ফুটবলীয় রোলের কারণে রোনালদোর নকআউট স্টেজে, বিশ্বকাপের নকআউট স্টেজে গোল পাওয়া প্রায় অসম্ভব হয়ে ওঠে। এই প্রায় অসম্ভবকে ওনাকে ভাগ্যটা জিরো করে রাখছে, প্রায়টাকে জিরো করে রাখছে। প্রায় অসম্ভব কেন? কারণ হচ্ছে রোনালদো গোল করার ধরন। রোনালদো ক্লিয়ার চান্স থেকে গোল করেন কম। মানে রোনালদো যে নিশ্চিত গোল হবেই এরকম শট করে গোল করেন কম। তাহলে ব্যাপারটা এত গোল, এই যে প্রায় 1000 গোল কিভাবে হলো? এখানে আপনি দেখবেন তার কনভার্সন রেশিও খুব পুয়ার। খুব পুয়ার মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে পুয়ার না, তাহলে তো এত গোল হতো না। কিন্তু আপনি যদি এলিট স্ট্রাইকারদের সঙ্গে তুলনা করেন, ইভেন মেসি হু ইজ নট এ স্ট্রাইকার, তার সঙ্গেও তুলনা করেন, দেখবেন যে রোনালদোর কনভার্সন রেট মোটেও এই মানের না। সে প্রচুর শট করে ম্যাচে, যত্রতত্র থেকে শট করে, বক্সের বাইরে থেকে শট করে, টাচ লাইন থেকে শট করে, ওই মিডফিল্ড থেকে শট করতেছে, এরিয়াল হেড করতেছে ভুতুড়ে সব জায়গা থেকে। এই যে বিকট জায়গা থেকে চান্স নিচ্ছে, গোলে সে অন টার্গেট শট করতেছে, কিন্তু এর বেশিরভাগই গোলে পরিণত হয় না। এখন এই জিনিসটা বড় দলের এগেনস্টে যখন আপনি করবেন, তখন আপনার গোলের সম্ভাবনা অনেক কমে যাবে। আমি শুধু একটু পরিসংখ্যানের কথা বলি। রোনালদোর কনভার্সন রেট হচ্ছে 13, আর মেসির কনভার্সন রেট হচ্ছে 15.8। 13 যথেষ্ট ভালো। আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড বিবেচনা করেন স্ট্রাইকারদের, তাহলে 10-এর ওপরে থাকলে তাকে যথেষ্ট ভালো বলা হয়। কিন্তু আপনি যদি এলিট হতে চান, অর্থাৎ হালান্ড, মেসি, মেসি যদিও স্ট্রাইকার না, কিন্তু সে তো এলিট স্ট্রাইকারদের মতো পারফর্ম করে। এই লেভেলে যদি আপনি গোল পেতে চান, তাহলে আপনার আসলে 15 টাচ করতে হবে। সেটা রোনালদো কখনো পারে নাই, ক্যারিয়ারেই পারে নাই। ছোট দল বড় দল মিলায়েই এটা আসছে। এবং এখানে আরেকটা জিনিস পরিসংখ্যান আমাদের গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে যে সে যে গোলগুলো শটগুলো করে, এর ভেতরে শট অন টার্গেট হয় কত শতাংশ, মানে শট অ্যাকুরেসি। পাইলাম মারলাম। আমাদের গ্রামে যখন আমরা ছোটবেলায় ফুটবল দেখতাম, তখন আমরা বলতাম যে ওই উদ্দুমাদুম মারা। সেটা যদি করেন আপনি, তাহলে শট অন টার্গেট কমে যাবে, শট অ্যাকুরেসি পার্সেন্টেজ কমে যাবে। তো আমরা দেখতেছি যে মেসির শট অ্যাকুরেসি হচ্ছে 46%। মানে যে সে যে শটগুলো ওই বরাবর নেয়, তার 46%ই ওই গোলকিপার পর্যন্ত, মানে গোল হতে পারে এরকমভাবে অন টার্গেট চলে যায়। সেখানে মেসির শতাংশ কত? 40। পার্থক্যটা এই 6%, পার্থক্য কিন্তু অনেক। এই জিনিসগুলো কিরকম ডিফারেন্স করে দেয় সেটা আরো পরে আলোচনা করতেছে।
এখন এইটুকু যে পার্থক্য দেখতেছেন যে মেসির হচ্ছে 15.8 কনভার্সন রেট, মানে প্রতি 100টা শটে 15.8টা গোল করে সে, আর রোনালদো করে 13টা। আবার মেসি 46টা, মোট 100টা শট নিলে 46টাই অন টার্গেট রাখে, রোনালদো সেখানে 40টা রাখে। এই ডিফারেন্সটা আপনার খুব বেশি মনে নাও হতে পারে, কিন্তু যখনই আপনি বড় দলের এগেনস্টে চলে যান তখনই এই ডিফারেন্সটা অনেক হয়ে যায়, মেসি আর রোনালদোর অনেক হয়ে যায়। বিগ ক্লাবের বিপক্ষে মেসির কনভার্সন রেট মেসিরও কমে যায়, বড় দলের বিপক্ষে সবারই কনভার্সন রেট, অ্যাকুরেসি এগুলো কমে যাবে। মেসির কনভার্সন রেট বিগ ক্লাবগুলোর এগেনস্টে এখানে আমরা ওই ইউরোপের টপ 8 ক্লাব বা টপ 10 ক্লাবকে বিবেচনায় নিচ্ছি, নিয়ে আমরা দেখছি মেসির কনভার্সন রেট 15তে নেমে যায়, মানে 0.8 ফল করে। রোনালদোর কি হয়, রোনালদো 13 থেকে লাফ দিয়ে 10-এ নেমে আসে, মানে 3 কনভার্সন রেট ফল করে যায় যখন সে বড় দলের এগেনস্টে খেলে ক্লাবে। এবং বড় দলের এগেনস্টে তার অ্যাকুরেসিও কমে যায়। বড় দলের এগেনস্টে শর্ট অ্যাকুরেসি মেসির হচ্ছে 45%, রোনালদোর হচ্ছে 39%, মানে মেসির কমতেছে মাত্র 1%, 46 থেকে 45-এ আসতেছে। সেখানে রোনালদোরও 1% কমতেছে, কিন্তু 40-এর নিচে আসতেছে অ্যাকুরেসিটা। ন্যাশনাল টিমে বড় দলগুলোর বিপক্ষে কি হয়, ন্যাশনাল টিম ও বড় দলগুলোর বিপক্ষে দুজনেরই কনভার্সন রেট, অ্যাকুরেসি দুটোই ফল করে, এটাই স্বাভাবিক, দুনিয়ার সবারই ফল করবে। মেসির কনভার্সন রেট 15.8, যেখানে সামগ্রিক 15 বড় ক্লাবের এগেনস্টে, বড় ন্যাশনাল টিমের এগেনস্টে মেসির হচ্ছে 14, সেখানে রোনালদোরটা নেমে চলে আসে 9-এ। মানে আমরা দেখতেছি যত বেশি আমরা বিশ্বকাপমুখী হচ্ছি, মানে বিশ্বকাপের নকআউট স্টেজটা কি, বিশ্বকাপের নকআউট স্টেজ তো বড় ন্যাশনাল টিম, এলিট ন্যাশনাল টিম। ফ্রান্সের এগেনস্টে গোল করতে হবে আপনার, জার্মানির এগেনস্টে, স্পেনের এগেনস্টে, আর্জেন্টিনার এগেনস্টে, ব্রাজিলের এগেনস্টে, এলিট ন্যাশনাল টিমগুলোর এগেনস্টে রোনালদোর অ্যাকুরেসি, কনভার্সন রেট দুটোই ড্রাস্টিক্যালি ফল করতেছে ন্যাশনাল টিমে। মানে বুঝতেই পারতেছেন আমি কোন পয়েন্টে যাচ্ছি। আরেকটা জিনিস এখানে, ডাটা, আজকাল তো এই যে অপটা টপটায় এসে সুবিধা হয়েছে, এই ডাটাগুলো দিয়ে কথা বলা যায়। আমি যদিও ডাটাবেস, ডাটা ড্রিভেন কথা বলতে পছন্দ করি না, কারণ আমি মনে রাখতে পারি না, আমাকে একদম ওই আপনারা দেখতে পাচ্ছেন না পর্দার বাইরেই রাখছি, আমি একদম লিখে স্ক্রিনে রেখে দিচ্ছি, সেখান থেকে দেখে দেখে বলতে হচ্ছে। আরেকটা জিনিস স্কোরারদের ক্ষেত্রে খুব দেখা হয়, সেটা হচ্ছে যে এক্সজি ভার্সাস রিয়েল গোল। এক্সজি মানে হচ্ছে এস্টিমেটেড গোল, আর রিয়েল গোল বা এক্সজি কত শতাংশ থাকে, এক্সজি কত থাকে এবং সেটা রিয়েল গোলে পরিণত করেন কত, এটা কিন্তু বড় খেলোয়াড়দের ক্ষেত্রে বেড়ে যায়। আপনি যত বড় খেলোয়াড়, আপনার এক্সজির চেয়ে রিয়েল গোল বেশি হবে। মানে এস্টিমেট করবে যন্ত্র যে আপনি এই ম্যাচে গোল করতে পারেন একটা, আপনি হ্যাট্রিক করে বেরোয় আসবেন, কারণ আপনি তো যন্ত্রের চেয়ে বেটার পারফর্ম দেবেন। যন্ত্র তো এস্টিমেট করবে একজন ঘটপর্তা খেলোয়াড়ের মতো করে, সে ওখানে বিবেচনা করবে, সে দেখবে একটা গোল করা সম্ভব ছিল এই পরিস্থিতি থেকে, কিন্তু আপনি হ্যাট্রিক করে ফেলছেন, মানে আপনি বড় খেলোয়াড়। তাহলে রোনালদোর এবং মেসির এই ডিফারেন্সটা আমরা একটু দেখি। ক্লাব লেভেলে রোনালদোর চেয়ে মেসির এক্সজি একটু বেশি, খুব মারাত্মক না, কিন্তু যেটুকু বেশি সেটা অনেক মারাত্মক, নাম্বারটা অনেক বেশি। মেসির এক্সজি হচ্ছে +8 ক্লাব লেভেলে, আর ইয়ের হচ্ছে রোনালদোর হচ্ছে +5। সে রোনালদো বেশি করছেন, রোনালদো +5 করছেন, মানে 5টা গোল বেশি করে ফেলছেন। ওকে, তাহলে তো ক্লাব পর্যায়ে আমরা দেখতেছি দুজন খুব কাছাকাছি আছে। ওই যে ন্যাশনাল টিমে যখন বড় দলের এগেনস্টে আসছে, তখন এটা কি বীভৎস অবস্থা ধারণ করে জানেন? মেসির ক্ষেত্রে এই নাম্বারটা হয় +3, মানে অবশ্যই বড় দল এবং ন্যাশনাল টিমে এটা ফল করে, ওই যে বললাম সবারই ফল করবে এই লেভেলে আসলে। কিন্তু রোনালদোর কি দাঁড়ায় জিনিসটা, -3 হয়ে যায়। রোনালদো তো শুধু বিশ্বকাপ খেলে না, ইউরো খেলে, তারপর বিশ্বকাপ বাছাই পর্ব খেলে, আজকাল ওই যে আরো কি একটা চ্যাম্পিয়নশিপ খেলে, যেটা ওরা ফ্রেন্ডলি মিলে বানাইছে, এখানেও তো বড় দল ফেস করতে হয়। সব জায়গা মিলে রোনালদোর এক্সজি ভার্সাস রিয়েল গোল বড় দলের এগেনস্টে ন্যাশনাল টিমে -3, মানে যা গোল হওয়ার কথা ছিল তার চেয়ে 3টা কম হয়ে যায়। কারণ কি, এইবার আমরা তাহলে বুঝতে পারলাম যে রোনালদো যে নকআউটে গোল পান না, সেটা তো গণিতই বলতেছে যে তার গোল পাওয়ার কথাই না। সে আসলে নকআউটে যেভাবে গোল করে তাতে গোল পাওয়ার কথা না, এটা বলতেছে গোল পায় না। এই বড় দলে এগেনস্টে ন্যাশনাল টিমে সে গোল পায় না, সেটা শুধু বিশ্বকাপের নকআউটের না, কোনো জায়গায় পায় না, যা পাওয়ার কথা তার চেয়ে অনেক কম পায়, -3 কম পায়। তার মানে ন্যাশনাল টিমের খেলায় বড় দলের এগেনস্টে রোনালদোর গোল পাওয়ার হার বেশ কম।
বেশ কম, যা পাওয়ার কথা তা তিনি পান না। ফলে নকআউট স্টেজে, বিশ্বকাপের নকআউট স্টেজেও গোল পান না। এখন এই কথাগুলো সায়েন্টিফিক হচ্ছে না তো। সায়েন্টিফিক হচ্ছে না। ডাটা আর সায়েন্স তো এক জিনিস না। ডাটা আপনাকে দেখাচ্ছে যে বড় দলগুলোর এগেইনস্টে ন্যাশনাল টিমে রোনালদো গোল পান না। এটা কি তার দুর্বলতা? তাই যদি হতো, বড় ক্লাব দলের এগেইনস্টে সে পায় কি করে? ইউসিএল এর সেমিফাইনাল, ফাইনালে ওরকম ডিসাইডার গোল করে কিভাবে? যে লোক একই কনভার্সন রেট, একই এক্সি ভার্সাস রিয়েল গোল রেশিও নিয়ে ইউসিএল জিতাচ্ছে টিমকে, নকআউট স্টেজে ওরকম ভয়াবহ সব গোল করে সেমিফাইনালে গোল করতেছে, কোয়ার্টার ফাইনালে গোল করতেছে, ফাইনালে গোল করতেছে। এমন তো না যে সে নকআউটে কোনোদিন গোল করতে পারে না, বড় দলের এগেনস্টে গোল করতে পারে না। আপনি যদি কম্পেয়ার করেন তাহলে নিশ্চয়ই জার্মানির চেয়ে বায়ার্ন মিউনিখ দুর্বল দল না। আপনি যদি কম্পেয়ার করেন তাহলে নিশ্চয়ই ব্রাজিলের চেয়ে বার্সেলোনা দুর্বল দল না। এদের এগেনস্টেই তো সে নকআউট স্টেজে গোল করতেছে, চেলসির এগেনস্টে করতেছে অমুক তমুক। তাহলে এখানে কেন পারতেছে না? এই জায়গাটা হচ্ছে পর্তুগাল ভার্সাস ক্লাব বা ন্যাশনাল টিম ভার্সাস ক্লাবের একটা সমস্যা লুকানো আছে। সেটা হচ্ছে রোনালদো যখন ক্লাবের হয়ে খেলেন, তখন তাকে মূল থ্রেট হয়ে দাঁড়াতে হয় না, বা বলা যায় প্রতিপক্ষের মূল একমাত্র দুশ্চিন্তা হয়ে দাঁড়াতে হয় না। অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে মূল দুশ্চিন্তা থাকেন। রোনালদো প্রতিপক্ষে থাকা মানেই তো সে মূল দুশ্চিন্তা। সেটা সে হাফ ফিট থাক, হাফ ফর্মে থাক, সে তো মূল দুশ্চিন্তা নামের কারণে। কিন্তু একমাত্র দুশ্চিন্তা না। সে যখন রিয়াল মাদ্রিদে খেলে, তার পাশে করিম বেনজেমা থাকে, তার পাশে অ্যাঞ্জেল ডি মারিয়া থাকে, তার পেছনে টনি ক্রুজ থাকে। এরকম সব জায়গায় স্টারডাস্টেড একটা অবস্থা। ফলে কোনো প্রতিপক্ষ ওই ঝুঁকি নেয় না যে শুধু রোনালদো চেইন কাটো, শুধু রোনালদোকে আটকাও। রোনালদোকে বেতে রেখে দাও, উপসাগরে রেখে দাও। রোনালদো যেন বক্সের আশেপাশে এসে আউল ফাউল শট প্রচুর নিতে না পারে। আউল ফাউল শট নিলে তো গোল হয়ে যাবে। এই ঝুঁকি নেওয়ার কোনো সুযোগ ক্লাবগুলোর নাই। এই বিলাসিতা প্রতিপক্ষ দেখাতে পারে না। কারণ এটা করতে গেলে বেনজেমা হ্যাটট্রিক মেরে দিবে, ডি মারিয়া ২ টো গোল করে দিবে, আর টনি ক্রুজ গাদা, গাদা অ্যাসিস্ট করা শুরু করবে। এটা তো সম্ভব না। আপনি এভাবে রোনালদোরে বেরোতে রাখতে পারবেন না। তখন সবাইকে ঠেকাতে হবে। সবাইকে ঠেকাতে গেলে রোনালদো ঠিকই বক্সের আশেপাশে আসতে পারবে। আর কাছাকাছি আসলে তো সে ওই জায়গা থেকে যখন একাধিক শট করতে থাকবে, তখন রেশিও যাই হোক গোল ১ টা ২ টো পেয়ে যাবে। কিন্তু ন্যাশনাল টিমের সিনারিওটা দেখেন। ন্যাশনাল টিমের সিনারিওটা হচ্ছে যে নাম যাই থাক, সবাই বুঝতেছে যে রোনালদোর লাইনটা কেটে দিলে এবং রোনালদোকে যদি দূরে রাখা যায়, বক্স থেকে বেশ দূরে বেতে রাখা যায়, তাহলে গোল হওয়ার চান্স নাই। আর রোনালদো ওখানে বসে হাফ চান্স নেওয়া শুরু করবে। রোনালদো তো কখনোই হাফ চান্সকে নিশ্চিত করে তারপরে শুট করবেন না। রোনালদো তো মেসি না যে নিজে, নিজে বলটাকে একেবারে ক্রিয়েট করে তারপরে শুট করবে। তা তো করবেন না। রোনালদো যেখানেই বল পাবে, বলের জন্য যদি নামেও ওখান থেকেই শট করে ফেলবে সে। ফলে রোনালদোকে আপনি যদি তার যদি ঐরকম সাপোর্টিভ টিম না হয়, তাহলে রোনালদোকে একটু দূরে রাখলে রোনালদো ওখান থেকে শট করতে থাকবে, গোল পাবে না। এই থিওরিতে প্রতিপক্ষ তারা আটকায় রাখে। এখন আবার আরেকটা তর্ক হতে পারে এখানে যে ভাই এই একই অবস্থায় তো মেসিও আর্জেন্টিনার হয়ে খেলছে। ২০২২ এর টিম নিয়ে তো সারা জীবন মেসি খেলে নাই। ২০২২ এর টিমের নাম না থাকলেও ২০২২ এর টিমে মেসি সর্বোচ্চ কোঅপারেশন পাইছে। মেসিকে যতই আটকানো হোক, মেসিকে আপনি যদি বেতে রাখার চেষ্টা করেন, তাও মেসিরে পারা যায় নাই। কারণ তখন তাইলে দেখা গেছে যে জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ এরা ঘাতক হয়ে উঠছে। আর মেসিরে যদি আপনি ক্রিয়েট করতে না দেন, তাহলে ম্যাক অ্যালিস্টার আর এনজো ফার্নান্দেজ ক্রিয়েট করে পাগল বানায় দিবে। আর ডি মারিয়া তো আছেই। ২০২২ এর সিনারিও বলতেছি। কিন্তু আপনি যদি ১৪ র দিকে তাকান, তাহলে ১৪ তে মেসি কি পাইছে? হ্যাঁ, নামের বিচারে আপনি বলবেন ওবারও ডি মারিয়া ছিল, হিগুয়েইন ছিল, আগুয়েরো ছিল, ইভেন জোরজার করে মাসচেরানোর নামও যোগ করতে পারেন। এখন মেসির ওই টিম থেকে কি মেসি কোনো সাপোর্ট পেয়েছে? কোনো সাপোর্ট পায় নাই। ইনফ্যাক্ট ২০২২ এ রোনালদোর পাশে যারা ছিল, তাদের সঙ্গে তুলনা করলে ওই একই রকম চিত্র দাঁড়ায়। বরং মেসির ওভারের অবস্থা আরও দুর্বল ছিল সহযোগিতা পাওয়ার দিক থেকে। ২০২২ এ রোনালদোর কাছে ওই অ্যাটাকিং এবং মিডফিল্ড মিলে ৬-৭ টা ওই লেভেলের নাম ছিল। ফেলিক্স, বার্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, লিয়াও, ভিতিনহা, নেভেস অনেকেই ছিল। কিন্তু ওই ১৪ তে মেসি যে ক্রাইসিস ফিল করছে, ২২ এ বা ১৮ তে রোনালদো একই ক্রাইসিস ফিল করছে। সাপোর্ট পায় নাই। এখন রোনালদো ১৮ এবং ২২ এ সাপোর্ট না পেয়ে গোল পেল না।
এবং দলকে একা টেনে নিয়ে যেতে পারল না। মানে সাপ্লাই লাইন কাটা হয়েছে, তাকে দূরে রাখা হয়েছে, সেও কিছু করতে পারে নাই নকআউট স্টেজে এসে। কিন্তু মেসির ক্ষেত্রেও তো একই কাজ করা হয়েছিল 14-তে। তারও সহযোগীরা কোনো সহযোগিতা করতেছে না, সাপ্লাই লাইন কাটা হয়েছে, তারে দূরে রাখা হয়েছে। তাহলে 14-তে সে গোল্ডেন বল জিতলো কি করে? 14-তে ওই টিমটারে কিভাবে ফাইনালে নিয়ে গেল? এখানেই মেসি আর রোনালদোর ডিফারেন্সটা। মেসি হচ্ছে ডিপে নেমে, তখন একটা রসিকতাও হতো যে মেসি আজকাল ডিপে খেলে। ডিপে খেলেও সে বলটা নিজেই ক্রিয়েট করতেছে, নিজেই প্লেমেক করতেছে। প্লেমেক করে সে নিজেই ডিসাইসিভ পাসটা দিয়ে নিজে আবার হয়তো পাস রিসিভ করে গোল করতেছে। মানে ওয়ান ম্যান শোর যে সর্বোচ্চ রূপটা, এখানেই আসলে মেসির সঙ্গে বিশ্বের যে কোনো ফুটবলারের পার্থক্য। যে লোক ডিপে যায়, ডিপ থেকে বড় জোর প্লেমেক করে ডিসাইসিভ পাস দিতে পারেন আপনি। আপনি নিজেই স্কোর করবেন না, এটা প্রায় অসম্ভব। এটা পৃথিবীর ইতিহাসে এর আগে দেখা যায় নাই। পুস্কাস ছাড়া মেসির কাছাকাছি এরকম অলরাউন্ড পারফরমেন্স পৃথিবীতে কখনো হয় নাই। যে লোক নিজেই ডিপ থেকে বল তৈরি করতে করতে এসে বলটার ফাইনালি গোলের জন্য তৈরি করে গোল করতেছে, এটা হয় না। এটা হয় না, এটা ওয়ান অ্যান্ড অনলি মেসি। এখন ওই যে হয় না বলেই মেসি ওখানে এলিয়েন, ওই যে আর্সেন ওয়েঙ্গার বলেন তাকে এলিয়েন, সবাই বলে ভিন গ্রহের খেলোয়াড়, এই কারণেই যে এই জিনিস এর আগে কখনো পৃথিবীতে দেখা যায়। একমাত্র কাছাকাছি হচ্ছেন পুস্কাস, এছাড়া তার কাছাকাছি অলরাউন্ডার কেউ নাই। এখন রোনালদো হচ্ছে তার মানে গ্রেট, কিন্তু ওই যে 14 মেসির মতো সাপ্লাই লাইন কেটে দেওয়া হয়েছে, আপনাকে দূরে রাখা হয়েছে, আপনার সতীর্থরা হেল্প করতেছে না, এরকম পরিস্থিতিতেও আপনি বল নিচে গিয়ে কালেক্ট করে এনে ডিসাইসিভ পাস দিয়ে নিজে গোল করবেন, এই ব্যাপারটা রোনালদোর মধ্যে নাই। নাই বলে নকআউটে গোল পাওয়ার সম্ভাবনা তার জিরোর কাছাকাছি চলে আসে। আমি আবারও বলি যে পুরোটা এই সায়েন্স দিয়ে বা ডাটা দিয়ে ব্যাখ্যা করা যাবে না। এখানে অবশ্যই ভাগ্যের একটা ভূমিকা আছে। আপনার যদি ভাগ্য পক্ষে থাকে তাহলে আপনি মাঝমাঠ থেকে শট করলেও একটা গোল হয়ে যাবে। রোনালদোর ক্লাব ক্যারিয়ারে বা অন্যান্য সময় আমরা বহুবার এরকম দেখছি যে এরকম হাফ চান্স, 1/4 চান্সে গোল করছে, গোল হয়ে গেছে। শট করছে ওরকম 1/4 চান্সে, গোল হয়ে গেছে। ও ক্ষেত্রে ভাগ্য তার পক্ষে ছিল। এই জায়গায় ভাগ্যও পক্ষে ছিল না। ডাটা, সায়েন্স এবং ফুটবল টেকনিক সবকিছু বিপক্ষে, সঙ্গে ভাগ্যটাও বিপক্ষে। এজন্য হয় নাই। এখন এইবার রোনালদোর আসলে সোনালি সময়। এই কদিন ধরে আমি দেখতেছি আমার এখানে কমেন্ট বক্সে অনেকেই বলতেছেন যে সৌদি প্রো লোক জিতলো, রোনালদো এটা নিয়ে কনটেন্ট করেন না কেন? দেখেন, আমি রোনালদো আর মেসিরে এক চোখে দেখি না। ফেয়ার আনাপ। আমি এই ব্যাপারটা আমি রোনালদো আর মেসিরে না ফুটবলীয় জায়গা থেকে এক চোখে দেখি, না ভক্তের জায়গা থেকে। ফলে মেসি MLS জিতলে আমি যেরকম উচ্ছ্বসিত হই, রোনালদো সৌদি প্রো লিগ জিতলে উচ্ছ্বসিত হই না। কারণ আমি তো রোনালদোর ফ্যান না। কিন্তু দুটোই তো আসলে আলোচনার অযোগ্য টুর্নামেন্ট, MLS সৌদি প্রো লিগ। যদিও MLS এর রেটিং একটু বাড়ছে, কিন্তু গ্লোবাল পার্সপেক্টিভে দুটোর কোনোটাই ওরকম কিছু না। মেসির ওরকম ক্ষেত্রে কথা বলি বক্ত হিসাবে, মানে নাথিং সিরিয়াস। আর রোনালদোর এটা নিয়ে কথা বলি নাই মানে রোনালদোর এটা খুব ছোট হয়ে গেছে, এটাও ভাবার কোনো কারণ নেই। খুবই ভালো কথা যে দুজনই এই মুহূর্তে ভালো অবস্থায়, ভালো শেপে যাচ্ছে। 2022-এ যেটা ঝামেলা ছিল যে রোনালদো ওই সময় ভালো শেপে ছিলেন কিনা এটাই বোঝার অবস্থা ছিল না। ক্লাবে ঝামেলা চলতেছিল, ম্যাচ টাইম পাচ্ছিলেন না ক্লাবে। ম্যানেজারের সঙ্গে প্রচণ্ড ঝামেলা, ম্যাচই পাচ্ছিলেন না মাঝে মাঝে। জাতীয় দলে আসার পরেও একই অবস্থা, কোচ তাকে বারবার সাব করতেছেন। কোনো ম্যাচে স্টার্টিং 11-এও রাখতেছেন না, নক আউটে তো ম্যাচই পাইল না মনে হয় সেভাবে। ফলে সে কী করবে? ওই তার পাশের যারা তারাও ওরকম কোঅপারেটিভ না। কিন্তু এবার রোনালদো ভক্তদের জন্য বা পর্তুগালের জন্য আরেকটা অসাধারণ চান্স। আমি বিশ্বাস করি 2022-এও রোনালদো বিশ্বকাপ জেতার মতো দল পাইছিলেন। কিন্তু দুর্ভাগ্য যে রোনালদোর নিজে সতীর্থদের কাছ থেকে এবং কোচের কাছ থেকে ওই কোঅপারেশনটা পান নাই, সময়টা তার পক্ষে ছিল না। এবার তার ফিটনেস সুন্দর আছে, গোল ক্ষুধা আগে যেকোনো সময়ের চেয়ে বেশি মনে হচ্ছে, বয়স বাড়ছে আর আরও বেশি গোল ক্ষুধা বাড়ছে। সদ্যই একটা লিগ জিতে আসলেন। সেটা আপনি রেটিংয়ে যেখানেই রাখেন না কেন, একটা লিগ শিরোপা মানুষকে দারুণ উজ্জীবিত করে। সেটা আছে এবং টিমটা 22-এর মতোই সুন্দর। মানে এবারও পর্তুগাল ফাইনালে না উঠলেই সেটা অ্যাক্সিডেন্ট। ফাইনালে না উঠলেই অ্যাক্সিডেন্ট। দুর্ভাগ্যচক্রে পর্তুগালের সঙ্গে সব ঠিক থাকলে আর্জেন্টিনার দেখা হওয়ার কথা হচ্ছে সেমিফাইনালে।
নিশ্চয়ই সেদিন এরকম আলাবোলা কথা বলব না। সেদিন কোনো ক্রমেই পর্তুগালকে কোনো স্পেস দেওয়ার কথা বলব না। কিন্তু আ আপনি যদি হেড টু হেড ২ দলকে কাগজে কলমে বসায় দেন, দেখবেন যে আর্জেন্টিনাকে হারায় দিচ্ছে সেমিফাইনালে পর্তুগাল। এখন সেই কাগজে কলমের ব্যাপারটাকে তো বাস্তব করতে হবে। আগে পর্তুগালের পুরো টিমকে এই যে আ ফরওয়ার্ড এবং মিডের যে লাইনটা, তাদের নিশ্চিত করতে হবে যে রোনালদোকে একাকে আটকায় লাভ নাই। আমরাও রোল প্লে করতে পারি। তখন আর রোনালদোকে বেঁধে রাখা যাবে না। রোনালদো তখন তার ওই স্কোরিং অ্যাবিলিটি দেখাইতে পারবে। এটা বড় কথা। আর রোনালদোকেও দেখাইতে হবে যে সেও আসলে ওই শুধু সাপ্লাই কাটলেই শেষ হয়ে যায় না। সেও আসলে ওই শুধু পরনির্ভরশীল ফুটবলার না। সেটা না দেখানো পর্যন্ত তো আপনি সর্বকালের সেরাদের তালিকায় নাম লেখাইতে পারবেন না। যতই কম্পিটিশন করেন, আপনার সর্বকালের সেরা হইতে গেলে কিছু ওয়ান ম্যান শো তো লাগবে। যাই হোক, শেষ পর্যন্ত রোনালদোর জন্য শুভেচ্ছা। সেমিফাইনাল পর্যন্ত তরতর করে আসেন। লেটস সি তারপরে কি হয় দেখা যাবে।